বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দরা, আজকে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রেকর্ড সংগ্রহ, সংরক্ষণ এবং ষান্মাসিক মূল্যায়ন কিভাবে করতে হবে সেটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আমাদেরকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রেকর্ড সংগ্রহ, সংরক্ষণ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম পরিশিষ্ট 1 সম্পর্কে জানতে হবে। পরিশিষ্ট 1-এ কি আছে? তো এখানে আমাদেরকে বলছে যে পরিশিষ্ট 1-এ এবং 2-এ সকল শিক্ষার্থীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলাকালীন পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য ছক সংযুক্ত করা আছে। এখানে আমাদেরকে পরিশিষ্ট 1 ও 2 ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়কালীনে তাদেরকে কি করতে হবে? তথ্য সংগ্রহ করতে হবে। এই ছকের প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি ব্যবহার করে পর্যবেক্ষক মূল্যায়ন চলাকালীন সময় শিক্ষার্থীর অর্জনের মাত্রা রেকর্ড করতে হবে। দলগত কাজ, জোড়ায় কাজ, একক কাজ পরবর্তী নির্ধারিত অংশে পর্যবেক্ষণ করে পর্যবেক্ষক প্রত্যেক শিক্ষার্থীর তথ্য নেবেন। এক্ষেত্রে প্রতিটি কাজের জন্য প্রতিটি শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করতে হবে এমন নয়, বরং বিভিন্ন কাজে ব্যবহার করে যে কোনো একটি কাজে প্রত্যক্ষ শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করা হয়েছে তা শিক্ষক নিশ্চিত করবেন। তো সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য 2টি যোগ্যতা এদের সংশ্লিষ্ট, মোট 4টি। একটা হচ্ছে পিআই কে নির্ধারণ করা। পিআই কে নির্ধারণ করা হয়েছে পরিশিষ্ট 5-এ। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত যোগ্যতার সাথে সংশ্লিষ্ট পারদর্শিতা নির্দেশক সমূহ পিআই প্রত্যেক শিক্ষার্থীর অর্জিত মাত্রা যাচাই করার জন্য পর্যবেক্ষণ ছকের রেকর্ড, লিখিত উত্তরপত্র, মূল্যায়নের ছকের রেকর্ড, শিক্ষার্থীর তৈরিগত মডেল কাজ প্রভৃতি তথ্য প্রমাণক রেফারেন্স সংগ্রহ করেন। বিষয় শিক্ষক প্রতিটি পিআই শিক্ষার্থীর অর্জিত মাত্রা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছকগুলো থেকে প্রাপ্ত সকল প্রমাণ রেফারেন্স বিবেচনা করবেন এবং সংশ্লিষ্ট পিআই ইনপুট দিবেন। তো আমাদের যেহেতু নপুর্ণ এফ আছে, ওই এফ এর মধ্যে আমরা সাধারণত আমাদের পরিশিষ্ট 1 এবং পরিশিষ্ট 5 পরীক্ষা চলাকালীন আমরা শিক্ষককে মূল্যায়ন করে তাদেরকে সংরক্ষণ করতে হবে এবং আমাদের অ্যাপসের পিআই ইনপুট দিতে হবে। পরিশিষ্ট 5 পিআই এর মাত্রা নির্ধারণ করতে পরিশিষ্ট 2, পরিশিষ্ট 4 এর প্রমাণক রেফারেন্স বিবেচনা করবেন। আমাদেরকে পরিশিষ্ট 5 তৈরি করতে হলে পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4 এই দুটি মাত্রার রেফারেন্স বিবেচনা করতে হবে। এক্ষেত্রে একটি নির্দিষ্ট পিআই এর ক্ষেত্রে শুধু পর্যবেক্ষণ ছকে পরিশিষ্ট 2 রেকর্ড থাকবে। শুধু এই রেকর্ড বিবেচনা করে পিআই এর মাত্রা ঠিক করবেন, রেকর্ড রাখবেন। আবার কোনো পিআই এর ক্ষেত্রে শুধু লিখিত মূল্যায়ন ছকে পরিশিষ্ট 4 রেকর্ড থাকবে, তখন শুধু ওই রেকর্ড বিবেচনা করা হবে আর কি। তো পিআই এর মাত্রা ঠিক করবেন এবং রেকর্ড রাখবেন। যদি কোনো পিআই এর ক্ষেত্রে পর্যবেক্ষণ ছক পরিশিষ্ট 2, লিখিত মূল্যায়ন পরিশিষ্ট 4 উভয় ক্ষেত্রে রেকর্ড পাওয়া যায়, সেক্ষেত্রে শিক্ষক নিজেরা বিচক্ষণতা ও দুটি রেকর্ডের গুরুত্ব বিবেচনা করবেন। যদি একটি পিআই এর জন্য 2 বা ততোধিক রেকর্ড থাকে তাহলে সবগুলো রেকর্ড সমন্বয় করে পিআই এর মাত্রা বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তো এখানে আমাদেরকে পরিশিষ্ট 1 আমাদের যেহেতু আমাদের ধর্ম সপ্তম শ্রেণীর ধর্ম হয়ে গিয়েছে, কাজ আমাদের এখানে 4টি আছে। 4টি কাজের মধ্যে কাজ 1 ইসলামী উৎসবের কথা বলে। ইসলামের সামাজিক বিভিন্ন অনুষ্ঠান চিহ্নিত করছে। তো সে ধর্মীয় সামাজিক উৎসব অনুষ্ঠান চিহ্নিত করতে নিজের অভিজ্ঞতা বলতে পারছে। তো শিক্ষক যে পরীক্ষা নেবে সে সাধারণত এগুলা পর্যবেক্ষণ করতে হবে এবং পর্যবেক্ষক যে টিচার থাকবে সেগুলা পর্যবেক্ষক। যেহেতু ইসলামী উৎসবের কথা বলে, এটা হচ্ছে একক কাজ। তো ও যদি ভালোভাবে, আমাদের পিআই নাম্বার হচ্ছে 91070101। তো এখানে কার্যকরী যদি সে করে থাকে তাহলে ভালোভাবে করে থাকলে তাকে আমরা এখানে ত্রিভুজ দেব। আংশিক ফেরেছে তাহলে আমরা তাকে কি বৃত্ত দিব, আর চেষ্টা করেছে তাহলে আমরা তাকে চতুর্ভুজ দেব। এইভাবে আমরা আমাদের পিআই গুলা বরাট করতে হবে, ছক গড়গুলো। তো আমাদের এখানে কিন্তু 91070101 এরকম পিআই নম্বর ভিত্তিক গড় আছে। তো লিখিত উত্তরপত্র মূল্যায়নকারী বিষয় শিক্ষক সর্বডানের এই কলাম দেখে বুঝতে পারবেন যে কোন পর্যবেক্ষণ কোন পিআই এর সাথে যুক্ত। তাহলে দেখো এখানে কাজ 1 আমাদেরকে সর্বপ্রথম যে বিষয় লিখতে হবে এখানে, আর আমাদের ক্রম, রোল নম্বর, সিরিয়াল, আর এখানে আমাদেরকে স্টুডেন্টের এখানে নাম লেখার পর এখানে আমরা কাজ 1 এ সে যদি কার্যকরী হয় এখানে আমরা তাকে ত্রিভুজ দিয়ে দেব। আর যদি এখানে আংশিক হয় তাহলে এখানে আমরা তাকে বৃত্ত দিব। আর যদি এখানে সে চেষ্টা করে বাট পারে নাই পরীক্ষা হলে তাহলে আমরা এখানে তাকে চতুর্ভুজ দেব। এইভাবে আমরা
এই ঘরগুলো পূরণ করে রাখতে হবে। জোড়ায় কাজ 2 হচ্ছে জোড়ায় কাজ 1, কাজ 3 হচ্ছে একক কাজ 2, আর কাজ 4 হচ্ছে দলগত কাজ। তো আমাদের যেহেতু এখানে 60টি পরিশিষ্ট 60টি প্রশ্ন ছিল, 60টি কাজ ছিল, 60টি ক্রিয়া এগুলো কিন্তু আমরা এখানে সংরক্ষণ করে রাখতে হবে। তার পরবর্তী দেওয়া হচ্ছে যে কাজের নং এর বর্ণনা। কাজ 1 হচ্ছে ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং অভিজ্ঞতা আলোকে বিভিন্ন ধর্মীয় সামাজিক বিভিন্ন উৎসব অনুষ্ঠান চিহ্নিত করেছে কি, এটা আমরা দেখতে হবে। ধর্মীয় উৎসব অনুষ্ঠান চিহ্নিত করতে পারেনি, আর হচ্ছে যে ধর্মীয় উৎসবে অনুষ্ঠান চিহ্নিত করেছে। আর এখানে হচ্ছে যে বয়স উপযোগী পালনীয় অনুসরণীয় ধর্মীয় উৎসব অনুষ্ঠান চিহ্নিত করেছে। তো এখানে আমাদের পারদর্শী শরীয়তের উৎসসমূহ হতে উচ্চারিত ইসলামের মৌলিক বিশ্বাস সংক্রান্ত জ্ঞান আহরণ করে বিশ্লেষণ করেছে। আমরা সাধারণত কাজ 1 যেভাবে আমরা তাদেরকে মূল্যায়ন করব সেই জিনিসগুলো হচ্ছে এখানে, যে ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ধর্মীয় সামাজিক বিভিন্ন উৎসব অনুষ্ঠান চিহ্নিত করেছে কি। তাহলে ধর্মীয় উৎসব আমরা সাধারণত জানি আমাদের ঈদুল আজহা, ঈদুল ফিতর এগুলোকে চিহ্নিত করেছে, অনুষ্ঠান চিহ্নিত, সামাজিক অনুষ্ঠান চিহ্নিত করতে পেরেছে, এবং কি ধর্মীয় উৎসব অনুষ্ঠান চিহ্নিত করেছে, নাকি বয়স উপযোগী পালনীয় অনুসরণে ধর্মীয় উৎসব অনুষ্ঠান চিহ্নিত করেছে, এবং শরীয়ত উৎসসমূহ হতে উচ্চারিত ইসলামের মৌলিক বিশ্বাস সংক্রান্ত জ্ঞান আহরণ করে বিশ্লেষণ করেছে, সেই সম্পর্কে আমাদেরকে দেখতে হবে। এবং আমাদের 2 নম্বর হচ্ছে কাজ 1 এর তালিকা হতে অভিজ্ঞতা বিনিময় করে প্রাসঙ্গিক আলোচনা করেছে কি। তো ইসলামের বিধিবিধান ও নির্দেশনা প্রাসঙ্গিক ধর্মীয় উৎসব অনুষ্ঠান আলোচনা করেনি। ইসলামের বিধিবিধান ও নির্দেশনা সংক্রান্ত আলোচনা কোরআন ও হাদিস রেফারেন্স উল্লেখ করেছে কি, সেই সম্পর্কে দেখতে হবে। কাজ 2 এর মধ্যে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে নির্ধারিত ছকে কোরআন হাদিসের ব্যাখ্যা সহ ধর্মীয় উৎসব অনুষ্ঠান উল্লেখ করেছে কি, সেই সম্পর্কে আমরা দেখতে হবে। আর হচ্ছে পিআই, এখানে আমরা দেখতে হবে ইসলামের মৌলিক বিশ্বাস সংক্রান্ত বিশ্বাসের কোরআন হাদিস নির্দেশনা অনুসরণ করেছে কি, সেটাও আমাদেরকে দেখতে হবে তাদের কাজের মধ্যে। তারপরে কাজ 3 আমরা দেখতে হবে ধর্মীয় উৎসব অনুষ্ঠানে ইসলামের বিধিবিধান প্রতিফলনের ক্ষেত্রে চিহ্নিত কি করেছে। ইসলামের বিধিবিধান ও রীতিনীতি আলোকে ধর্মীয় উৎসব অনুষ্ঠান চিহ্নিত করতে পেরেছে। ইসলামের বিধিবিধান ও রীতিনীতি আলোকে ধর্মীয় উৎসব অনুষ্ঠান চিহ্নিত করেছে কি, সেই সম্পর্কে আমরা দেখতে হবে। তো এগুলো আমাদের দেখে আমরা সাধারণত তাদের মূল্যায়ন করতে হবে। খাতায় লিখিত উত্তরপত্র মূল্যায়নের ছক, আমরা যখন লিখিত উত্তরপত্র মূল্যায়ন করব তখন আমরা এগুলা সাধারণত দিক নির্দেশনাগুলো দেখতে হবে। তার পরবর্তীতে হচ্ছে যে লিখিত উত্তরপত্র মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক। যদিও এগুলা যদি সম্পূর্ণরূপে করে থাকে তাহলে আমরা এখানে তাদেরকে কার্যকরী ত্রিভুজ, আংশিক হচ্ছে বৃত্ত, আর শ্রেষ্ঠ হচ্ছে চতুর্ভুজ, এইভাবে আমরা এই ছকগুলো কি পূরণ করব। তো পরিশিষ্ট 5 হচ্ছে আমাদের পরিশিষ্ট 3 এবং পরিশিষ্ট 4 পিএ রেকর্ড সংরক্ষণ করার পর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ছক অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার মাত্রা রেকর্ড করবেন। শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক অনুলিপি তৈরি করে নিতে হবে। প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। তারপরে বিষয় ইসলাম শিক্ষা, আমাদের এইগুলো হচ্ছে পিআই নং, আইডি নং, নাম বসি। আমরা সাধারণত তাদের যে পরিশিষ্ট 2টি আছে এই 2টির বিবেচনা করে তাদেরকে এখানে আমরা মূল্যায়ন করব। এখানে আমরা হয়তো ত্রিভুজ দেব বা চতুর্ভুজ দেব বা বৃত্ত দেব, এইভাবে আমরা আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কাজ সমাপ্ত করতে পারি। আশা করি প্রিয় শিক্ষক বিন্দুরা আপনারা সবাই আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে করতে হবে সে সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন এবং বুঝতে পেরেছেন।